হাজির হয়ে গেলাম ডিয়ার এক্স ড্রামার চতুর্থ পর্ব নিয়ে। তো চলো কথা না বাড়িয়ে সরাসরি গল্প শুরু করা যাক। এর আগের পর্বে আমরা দেখেছিলাম ইনগং আর জিন দুজনকে কিস করছিল। লিনার কাজিন মানে রিপোর্টার লিম আবার তাদের সে মুহূর্তের ছবি তুলে ফেলে। শুধু সে না, আমরা কিমকেও দেখতে পাই, সেও তাদের এই মুহূর্তের ছবি তুলে রাখে। যদিও কিম জিনের কথা মতোই ছবিগুলো তুলছিল। এদিকে লিনা আর জুন একসাথেই ছিল। লিনা আবার অনেক বেশি ড্রিঙ্ক করার কারণে এখানে মাতাল হয়ে যায়, তাই জুন তাকে গাড়িতে তুলে দিতে যায়। তখনই লিনার ফোনে লিম কল করে, যেটা দেখে জুন কলটা ধরে। লিম বলে, আরে লিনা তুমি কোথায়? আমি আজকে জিন আর ইনগংকে কিস করতে দেখেছি, আমি তাদের ছবিও তুলে নিয়েছি। জিনের জন্যই কি ইনগং তোমার সঙ্গে ব্রেকআপ করেছে? এই শুনে জুন তো ফোনটা কেটে দেয়। এবার জুন লিনাকে এখান থেকে পাঠিয়ে দিয়ে জিনকে মেসেজ পাঠায়, এটা বলার জন্য যে রিপোর্টার লিম তোমাদের ব্যাপারে সবকিছু জেনে গিয়েছে। পরের দৃশ্যে আমরা মেরিকে দেখতে পাই, সে জিনের সাথে তার আর ইনগং এর এই স্ক্যান্ডালটা নিয়ে কথা বলছিল। তিনি জিনকে বলে, তুমি জানো এই স্ক্যান্ডালটা যদি এখন বাইরে বের হয়ে যায় তোমার ইমেজের কি দশা হবে? তোমাকে এখনই সব শেষ করতে হবে। জিন বলে, এটা কোনো আবেগ না, আমরা সত্যি সত্যি একে অপরকে ডেট করছি। মেরি বলে, এই সময়টা ডেট করার জন্য সঠিক সময় না, তোমাকে এখন কেরিয়ার নিয়ে এগিয়ে যেতে হবে। জিন বলে, আপনার কাছে এই ছবিগুলো রিপোর্টার লিম পাঠিয়েছে তাই না? আমি সেই রিপোর্টারের সাথে কথা বলবো। মেরি বলে, সে তোমাদের ছবিগুলো সরাসরি পোস্ট করতে পারতো, কিন্তু সেটা করেনি, তার মানে সে এর বিনিময়ে কিছু চায়। জিন বলে, আমি ওর সাথে কথা বলবো। ঠিক সে সময় ইনগং এখানে আসে। জিন বলে, তোমরা তাহলে কথা বলো, আমি যাচ্ছি। তারপর মেরি ইনগংকে জিজ্ঞাসা করে, কি হয়েছে তোমার? ভাবতেই পারিনি তুমি এমন কিছু করবে। ইনগং বলে, আমিও জানতাম না এমন হবে, সরি, আমার আগেই বলা উচিত ছিল। মেরি বলে, তুমি জানো যদি এসব বাইরে যায় মানুষ ভাববে তুমি লিনাকে ছেড়ে অন্য মেয়ের কাছে চলে গিয়েছো, সবাই তোমাকে ধোঁকাবাজ বলবে, পাবলিক এসব ভালো চোখে দেখে না। ইনগং বলে, আমি আর এগুলোতে ভয় পাই না, যা হওয়ার হোক, আমি সবকিছু ফেস করতে রাজি আছি। এদিকে জিন লিমের সাথে এসে দেখা করে। লিম বলে, এই ছবিগুলো যদি পাবলিক করে দেয় তাহলে তো তোমার কেরিয়ার এখানেই শেষ। জিন হেসে বলে, এই কথাগুলো আপনি আমাকে না বরং ইনগংকে বলতে পারেন, কারণ ইনগং খুবই ফেমাস একজন অ্যাক্টর, কিন্তু আমাকে ইন্ডাস্ট্রিতে কয়জনই বা চিনে। বড়জোর আমার নাম নিয়ে একটু কটু কথা ছড়াতে পারে, এতে করে উল্টো যারা আমাকে এখনো চিনে না ওরাই বরং কৌতূহল থেকে আমাকে বেশি চিনতে শুরু করবে, এতে করে আমারই লাভ হবে। এটাই তো বাস্তবতা। লিম বলে, আমি এই লেখাটি দিয়ে তোমাদের ছবিগুলো রিলিজ করতে যাচ্ছি। জিন সে হেডলাইনটা পড়ে বলে, এই হেডলাইনটা একটু চেঞ্জ করা যায় না? এটা কোনো হেডলাইন হলো? এর বদলে এটা লেখেন, কে সে মেয়ে যে আমাদের হিরোর মন জয় করেছে? তারপর জিন লিমকে বলে, আমি জানি আপনি লিনার কাজিন, কিন্তু কাজিন বলে যে তার কথায় উঠবেন আর বসবেন এমন তো কোনো কথা নেই। আপনি এবার আমার সাথে হাত মিলান। আপনি তো জানেন মানুষ সবসময় সেলিব্রিটিদের লাভ লাইফ নিয়ে কত কৌতূহলী থাকে, তারা তাদের ব্যাপারে সবকিছু জানতে চায়। আমার অফারটা হলো, আমি পাবলিকের সেই কৌতূহল মেটানোর জন্য আমাদের দুজনের লাভ স্টোরির সব এক্সক্লুসিভ রাইটসগুলো আপনাকে দিব, কিন্তু শর্ত হলো এটা আপনি কাউকেই বলতে পারবেন না যে এই সবকিছু আমি আপনাকে দেই। এটা বলে জিন লিমকে একটা পেন ড্রাইভ দেয় আর বলে, আপনার তোলা ছবিগুলো বাদ দেন, এর ভিতরে খুব ভালো কোয়ালিটির ছবি আছে, আর এই ছবিগুলোতে আমার মুখও স্পষ্টভাবে দেখা যায়। এই ছবিগুলো কে তুলেছে সেটা জানার কোনো দরকার নেই, আমি এই ছবিগুলো আপনাকে এই জন্য দিচ্ছি যাতে আপনার আমার পিছনে পিছনে আর ফলো করতে না হয়। এখন থেকে আমি আপনাকে সব আপডেট দিব। লিমও তার সাথে মিলে কাজ করতে রাজি হয়ে যায়। পরের দৃশ্যে দেখা যায় জিন আর ইনগং এর ডেটিং এর খবর চারদিকে আগুনের মতো ছড়িয়ে পড়েছে। ফ্যানরাও পুরোপুরি দুই ভাগে ভাগ হয়ে যায়, কেউ জিনকে খুব পছন্দ করছে, আবার কেউ গালাগালি করছে। এদের মধ্যে বেশিরভাগ মানুষই ইনগংকে খারাপ বলছে। বেচারা ইনগং এর কেরিয়ার তো এখান থেকে শুধু ধ্বংসের শুরু, আর জিনের তো লাভই হচ্ছে। এই সুযোগে তার পরিচিতি আরো অনেক গুণ বেড়ে যায়, কারণ এত বড় সুপারস্টার কোন মেয়ের সাথে প্রেম করছে সেটা জানার আগ্রহ তো সবারই থাকে। যাক, তারপর দেখা যায় জিনাজ তার ম্যানেজারকে বলে, আমি জানি তুমি আজকে ডেটে যাচ্ছ। ম্যানেজার তো এ কথা শুনে অবাক হয়ে জিনকে জিজ্ঞাসা করে, আমি যে ডেটে যাচ্ছি সেটা আপনি কিভাবে জানতে পারলেন? জিন হেসে বলে, তোমার মুখ
দেখেই তো সব দেখা যাচ্ছে। তোমাকে দেখে যে কেউ গ্যাস করতে পারবে যে তুমি আজকে ডেটে যাচ্ছ। তবে আমি তোমাকে একটা সাজেশন দিই, আজকে ডেটে গিয়ে তুমি একটু ড্রিঙ্ক করবে না, কারণ নেশা করলে তুমি সবকিছু মুখ ফসকে বলে দাও। আমার কথাটা কিন্তু মনে রেখো। এবার জানা যায় জিনের ম্যানেজারের ডেট ছিল কিমের সাথে, মানে এটাও জিনেরই একটা প্ল্যান ছিল। ম্যানেজারের তো কিমকে বেশ পছন্দ হয়, আর কিমও ম্যানেজারের সাথে মিষ্টি মিষ্টি কথা বলতে থাকে। ফলে কিম তাকে কথার মাধ্যমে অনেক ড্রিঙ্ক করিয়ে ফেলে। আর কথা বলতে বলতে কিম বলে, জানো সেলিব্রিটিরা যখন ক্রাইম করে তখন তাদের কিছুই হয় না, কারণ তারা তো জেলেই যায় না, তাদেরকে বাঁচাতে অন্য কেউ শাস্তি পায়। এ কথা শুনে ম্যানেজার বলে, হ্যাঁ তুমি একদম ঠিক বলেছ। ম্যানেজার এবার গড়গড় করে লিনার ব্যাপারে সবকিছু বলে দেয় যে আমি যখন লিনার ম্যানেজার ছিলাম তখন একবার লিনা ড্রাঙ্ক হয়ে একটা অ্যাক্সিডেন্ট করে ফেলেছিল, যার পুরো চাপ এসে আমার উপর পড়ে। লিনাকে বাঁচানোর জন্য আমাকে পুলিশকে বলতে হয় সে অ্যাক্সিডেন্টটা আমি করেছি, গাড়িটা তখন আমিই চালাচ্ছিলাম। আমরা দেখতে পারি কিম এ পুরো ঘটনাটা নিজের ফোনে রেকর্ড করে রাখে। অন্যদিকে লিনার কাছে কিমের করা ওই ভিডিওর রেকর্ডটা পৌঁছে যায়। ঠিক তখনই জিন পিছন থেকে এসে দাঁড়ায়। লিনা ঘুরে তাকাতেই জিন হেসে বলে, দেখে তো মনে হচ্ছে তুমি কোনো একটা বিষয় নিয়ে খুবই সারপ্রাইজড হয়েছ। আমি তো আগেই বলেছিলাম আমার সাথে লাগতে এসো না। লিনা তার কাছে রিকোয়েস্ট করে এই ভিডিওটা দয়া করে পাবলিক না করার জন্য, সাথে বলে আমার কেরিয়ার একদম শেষ হয়ে যাবে, তুমি যা চাইবে আমি তাই করব, তারপরও ভিডিওটা পাবলিক করো না। জিন তো তার হাতটা ঝটকা মেরে সরিয়ে দেয়, ফলে ফোনটা নিচে পড়ে যায়। জিন তার দিকে তাকিয়ে বলে, তোমার তো ধ্বংসের মাত্র শুরু, তোমার পুরোপুরি ধ্বংস হতে এখনো অনেক বাকি। তখনই লিনার ফোনটা বেজে ওঠে আর জানা যায় ভিডিওটা পাবলিক হয়ে গিয়েছে। তাই তার ফোনে একের পর এক মেসেজ আসতেই থাকে। নেটিজেনরা তাকে অপমান করে। লিনা সেখানে বসে তো অনেক কান্না করতে থাকে। অন্যদিকে সে ম্যানেজার খুবই নার্ভাস ছিল, এখন সে কি করবে, কারণ তার ভিডিওটা তো বাইরে পাবলিক হয়ে গিয়েছে। তারপর জিন তার ম্যানেজারকে এসে বলে, আমি তোমাকে আগেই বলেছিলাম ডেটে গিয়ে ড্রিঙ্ক করো না, কারণ একটু ড্রিঙ্ক করলেই তোমার মুখ আর বন্ধ থাকে না। এখন তুমিই বলো এরকম একটা মানুষের সাথে আমি কিভাবে কাজ করব, কোন দিন না জানি আমাকে নিয়ে কি না কি বলে বেড়াবে, তাই আজই তোমার কাজের লাস্ট দিন। এটা বলে জিন তার ম্যানেজারকে কাজ থেকে বের করে দেয়। এদিকে লিনা এসে জুনের সাথে দেখা করে আর বলে, আজ রাতে তুমি কি ফ্রি আছো? জুন বলে, হ্যাঁ, কিন্তু কেন? লিনা বলে, আজ জিনের একটা নতুন মুভির প্রিমিয়ার হবে, চলো আমরা সেই প্রিমিয়ারে যাই। যদিও আমি তাকে একদমই পছন্দ করি না, কিন্তু তাও আমার দেখার খুব ইচ্ছা যে সে কেমন অ্যাক্টিং করে, এত কিসের তার অহংকার। তারপর মুভির সে প্রিমিয়ারের দিন দেখানো হয়। জুন আর লিনা দুজনই সেখানে উপস্থিত ছিল, আর জিন তার বয়ফ্রেন্ড মানে ইনগং এর সাথে বসেছিল। জুন আবার সেটা দেখতে পায় আর তার তো এসব দেখে খুবই খারাপ লাগে। যাক, প্রিমিয়ার শেষ হওয়ার পর জিন ইনগং এর সাথে গাড়ি দিয়ে যাচ্ছিল। এখানে জিন ইনগং এর এত বেশি কেয়ার করে যা দেখে মনে হচ্ছিল সে ইনগংকে আকাশ পরিমাণ ভালোবাসে। জিনের এসব ভালোবাসা দেখে ইনগং তো দিন দিন তার প্রতি ভালোবাসা আরো বেশি বেড়ে যায়। এখানে ইনগং জিনের অ্যাক্টিং এরও অনেক প্রশংসা করে। এভাবে দিন যাচ্ছিল, জিন আরো বেশি ফেমাস হয়ে যাচ্ছিল। এভাবে আরো সময় এগিয়ে যেতে থাকে। পরের সিনে আমরা সিমিকে দেখতে পাই। সে জিনের এত পপুলারিটি দেখে রেগে যায়, তাই সে রাগে আর ক্ষোভে জিনের বিরুদ্ধে অনলাইনে একটা পোস্ট লিখে পাবলিক করে, যেখানে সে লিখে, আমি আর জিন একই স্কুলে পড়তাম, আজ সে বড় সেলিব্রিটি হয়ে গিয়েছে, কিন্তু সে কি সত্যি এসব ডিজার্ভ করে? স্কুলে থাকাকালীন সে আমাকে বুলি করত, এমনকি লোকজনকে ব্ল্যাকমেল করে টাকাও নিত। এই ব্যাপারে যদি কেউ কিছু জানতে চায় তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। এই পোস্টটি তো মুহূর্তেই ছড়িয়ে পড়ে। এটা আবার জিনেরও চোখে পড়ে, এমনকি মেরিও এ ব্যাপারে জানতে পারে, কারণ অনলাইনে এই লেখাটা নিয়ে প্রচুর আলোচনা হচ্ছিল। অন্যদিকে আবার কিম যখন এ পোস্ট দেখে তখন সে কমেন্টে গিয়ে বলে, আমিও জিনের সাথে একই ক্লাসে পড়তাম। জিন তখনকার সময়ে ক্লাসের সবচেয়ে সেরা স্টুডেন্ট ছিল। তারপর একে একে সব ক্লাসমেট জিনের সাইড নিয়ে কথা বলতে থাকে, কারণ জিন তো স্কুল জীবনে মুখোশ পরে সবার সাথে ভালো আচরণ করে এসেছে। সবাই সিমিকে বলতে থাকে, তুমি কিভাবে এরকম মিথ্যা লিখতে পারলে? আমরা সবাই জানি কে কালপিট, তোমাকে তো হাতে নাতে টাকা চুরি করতে ধরা হয়েছিল, যার ফলে তোমাকে স্কুল থেকেও বের করে দেওয়া হয়েছিল। এসব লিখে তাদের ক্লাসের সবাই জিনের পক্ষে দাঁড়ায়। তারপর দেখা যায় মেরি তো জিনকে এসব ব্যাপারে জিজ্ঞাসা করে। জিন বলে, এসবের কোনো কিছুই সত্য না, আমি তো স্কুলে
টপ স্টুডেন্ট ছিলাম, আপনি চাইলে আমার সব রেকর্ড ঘেটে দেখতে পারেন। তারপর দেখা যায় 1 ঘন্টার মধ্যেই সে পোস্টটি ডিলিট করে দেওয়া হয়, কারণ সিমি পোস্ট করার পর থেকে অনেক বেশি নেগেটিভ কমেন্ট আসতে শুরু করেছিল। এই কারণে বাধ্য হয়ে সিমি সেটা ডিলিট করে দেয়। এদিকে মেরি বলে, তুমি যা বলেছ আমি সেটা বিশ্বাস করি, তাও ভালো মিডিয়াতে এটা নিয়ে বেশি গসিপ হয়নি। এরকম একটা স্ক্যান্ডেল পুরো জীবনকে শেষ করে দিতে পারে। জিন চুপচাপ বলে, হ্যাঁ আমি জানি, কিন্তু আমার ফ্যানেরা আমাকে অনেক সাপোর্ট করছে। মেরি বলে, মনে রেখো মিডিয়াতে কেউই কারোর আপন না। যাই হোক, তার পরের সিন আমরা দেখতে পাই জিন আজকে খুবই অসুস্থ হয়ে পড়ে। সে এ ব্যাপারে ইনগংকে জানায়, কিন্তু ইনগং তখন একটা শুটের কারণে অন্য দেশে ছিল। ইনগং এর তো জিনকে নিয়ে খুবই চিন্তা হচ্ছিল, তাই ইনগং তার নানিকে জিনের বাসায় পাঠিয়ে দেয়। নানি জিনের বাসায় এসে নক করতে থাকে, তবে জিন তখন ঘুমিয়ে থাকার কারণে দরজাটা খুলতে লেট হয়। এবার নানি বলে, তুমি এত অসুস্থ, আমাকে তো একবার বলতে পারতে, ইনগং এর কাছ থেকে আমার জানতে হলো কেন? নানি তো জিনের অনেক টেক কেয়ার করে, যা দেখে বোঝা যায় নানি আসলেই জিনকে অনেক ভালোবাসে। এখানে নানি আরো বলে, তোমার যদি ইনগং এর সাথে রিলেশন নাও থাকে তবু সবসময় আমি তোমার পাশে থাকবো। নানি এখানে জিনকে খাইয়ে দেয়। কারো চোখে তার জন্য এত ভালোবাসা আর মায়া দেখে জিন তো অনেকটাই ইমোশনাল হয়ে যায় আর নানির দিকে ফেলফেল করে তাকিয়ে থাকে। তারপর নানি সারা রাত জিনের খুবই খেয়াল রাখে আর বলে, তুমি আমার কাছে একটা উপহারের মতো। তিনি জিনের মাথায় হাত বুলিয়ে জিনকে আদর করে দেয়। পরের দিন জিন সুস্থ হলে নানি যখন চলে যাচ্ছিল জিন তাকে থামিয়ে বলে, আমার পাসওয়ার্ড হলো 125। পরে যখনই আমার বাসায় আসবেন এই শীতের মধ্যে বাহিরে দাঁড়িয়ে থাকবেন না, সাথে সাথে ঘরের ভিতরে চলে আসবেন। নানি হেসে বলে, ঠিক আছে। যাই হোক, এদিকে ইনগং যে দেশে শুটিং করতে গিয়েছিল মেরিও সেখানে আসে, তাই মেরি ইনগং এর সাথে দেখা করে। মেরি প্রথমে ইনগংকে তার দিনকাল কেমন যাচ্ছে সে ব্যাপারে খোঁজ খবর নেয়, সাথে তার কাজ নিয়েও কথা বলে। আসলে ইনগং এখন কাজে তেমন বেশি ফোকাস দিচ্ছিল না, তাই মেরি তাকে বলে সে এমন করছে কেন, ইনগং আসলে কি চায়। ইনগং বলে, আমি এখন অনেক খুশি আছি, আমি যখনই জিনের সাথে থাকি তখন খুশি কি সেটা উপলব্ধি করতে পারি। আমার ভয় হয় যদি এই খুশিটা আমার থেকে হারিয়ে যায়। মেরি বলে, ঠিক আছে, আমিও চাই তুমি খুশি থাকো, তার মানে এই না যে তুমি সব কাজ বন্ধ করে দিবে। তখনই মেরির চোখে পড়ে ছোট্ট একজোড়া জুতার উপর। মেরি বলে, এই জুতাটা এখানে কি করছে, তুমি কি বাচ্চার বাবা হতে চলেছ নাকি? ইনগং বলে, আরে না, এত বেশি ভাবছেন কেন, আসলে আমি জিনের জন্য গিফট কিনতে গিয়েছিলাম, তার তো কিছুদিন পরেই জন্মদিন। তখনই হঠাৎ এই জুতাগুলোর উপর আমার চোখ পড়ে, তারপর তো আমি এই জুতাগুলোর উপর থেকে চোখ সরাতেই পারছিলাম না। কত কিউট তাই না, তাই কিনে নিয়েছি। তাছাড়া এখন আমি চাই জিনের সাথে সুখে সংসার করতে, নিজের পরিবার বড় করতে। তার কথা শুনে মেরি বলে, তুমি কি তাহলে জিনকে বিয়ে করতে চাচ্ছ? ইনগং বলে, হ্যাঁ। মেরি বলে, জিন কি চায়, সে কি তোমাকে বিয়ে করবে? ইনগং বলে, তার ব্যাপারে আমি পুরোপুরি শিওর না, কিন্তু আমার মনে হয় জিন রাজি হয়ে যাবে, কারণ সে আমাকে অনেক বেশি ভালোবাসে। ইনগং এর এভাবে কাজ ছেড়ে দেওয়ার কথা শুনে মেরি খুবই চিন্তায় পড়ে যায়। তারপরের সিনে আমরা জিনকে দেখি, সে প্রার্থনাগারে যেখানে ইনগং এর দাদি নিয়মিত আসতো সেখানে আসে, আর এখানে এসে জিন চ্যানকে দেখতে পায়, যাকে তার বাবার খুনের দায়ে আটক করা হয়েছিল। জিন তো চ্যানকে সেখানে দেখে অনেকটাই অবাক হয়ে যায়। চ্যান তার কাছে গিয়ে জিজ্ঞাসা করে, হঠাৎ করে আমাকে দেখতে পেরে তুমি কি সারপ্রাইজ হয়ে গিয়েছো নাকি? জিন বলে, না, আমি অনেক খুশি হয়েছি। জিন জিজ্ঞাসা করে, আপনি বের হলেন কবে? চ্যান বলে, বেশি দিন হয়নি। সাথে চ্যান আরো বলে, তুমি জীবনে যা চেয়েছো সেটা পেয়েছো? জিন বলে, হ্যাঁ, সবকিছু সম্ভব হয়েছে শুধুমাত্র আপনার জন্য। আপনি অনেক ভালো একজন মানুষ, আমার বিশ্বাস আপনার জীবনের এই কষ্টের সময়টা আপনি খুব দ্রুতই কাটিয়ে উঠতে পারবেন। তারা দুজনে সেখানে কথা বলছিল, ঠিক তখনই ইনগং এর দাদি সেখানে এসে পড়ে। ইনগং এর দাদি তো চ্যানকে দেখে তাকে জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো আর জেল থেকে কবে বের হয়েছো? অর্থাৎ তিনি আগে থেকে চ্যানকে চিনে। এই দেখে জিন তো মহা চিন্তায় পড়ে যায়, এ ভেবে যদি চ্যান সব সত্যিটা ইনগং এর দাদিকে বলে দেয়। যাক, পরের দিন লিনা জুনের বাসায় আসে আর জুন ভেবে কিমকে জড়িয়ে ধরে। তারা দুজন যখন একে অপরকে দেখে তখন তো ষাঁড়ের মতো চিৎকার করতে থাকে। লিনা জিজ্ঞাসা করে, তুমি আবার কে? কিম বলে, আমি জুনের বন্ধু। এই বলে কিম চলে যাচ্ছিল। তারপর দেখা যায় জিন কিমকে কল করে। জিনের কল পেয়ে কিম তো অনেক খুশি হয়ে যায়।
কিন্তু জিনের কণ্ঠ শুনে কিম বুঝতে পারে জিন কোনো কিছু নিয়ে খুবই আপসেট। তাই কিম জিনকে জিজ্ঞাসা করে, তোমার কি হয়েছে, তুমি আমাকে সবকিছু বলতে পারো। জিন এবার কিমকে চিয়ানের উপর নজর রাখতে বলে। কিম বলে, তুমি একদম টেনশন করো না, তার ব্যাপারে সবকিছু আমার কাছে পাঠিয়ে দাও, আমি তোমাকে সব আপডেট সময় মতো দিয়ে দিব। সে কলটা কাটতে সেখানে জুন চলে আসে। জুন এসেই তাকে জিজ্ঞাসা করে, তোমার কি মাত্রই জিনের সাথে কথা হয়েছে? কিম বলে, কই না তো। জুন বলে, মিথ্যা বলছো কেন? জিনের সাথে কথা বললে তোমার চেহারার রংটাই পাল্টে যায়, তোমাকে দেখেই আমি বুঝে ফেলেছি যে তুমি জিনের সঙ্গে কথা বলেছো। কিম বলে, হ্যাঁ বলেছি, তো কি হয়েছে? জুন জিজ্ঞাসা করে, এবার সে তোমাকে কি করতে কল দিয়েছিল? কিম বলে, জিন বলেছে তোমাকে না বলতে, তাই আমি তোমাকে বলতে পারবো না। এ বলে সে এখান থেকে চলে যেতে নেয়। তবে যেতে যেতে সে জুনকে সতর্ক করে বলে, আজ আর বাসায় যেও না, কারণ তোমার বাসার ভিতরে একটা শাকচুন্নি তোমার জন্য ওয়েট করছে। এবার কিম জিনের কথা মতো চ্যানের পিছনে সে কি করছে না করছে সবকিছুর খোঁজ লাগায়। পরের দিন আমরা লিনাকে দেখতে পাই। সে টিভিতে খবর শুনছিল, যেখানে জুনকে নিয়ে পরপর দুইটা খবর বলা হয়। প্রথম খবরে বলা হয় জুনের নতুন নোবেল, যার নাম উইন্টার স্লিপ, সে নোবেলের উপর ভিত্তি করে একটা মুভি বানানো হবে। আর দ্বিতীয় খবরটা হলো জুন হয়তো এখন অ্যাক্ট্রেস লিনাকে ডেট করছে। সে খবরে আরো বলা হয় যেহেতু জুন অ্যাক্ট্রেস লিনাকে ডেট করছে, তাই তার নতুন মুভিতে নায়িকা হিসেবে হয়তো লিনাকেই নেওয়া হবে। এটা শুনে লিনা তো অনেক বেশি খুশি হয়ে যায়। তারপর আমরা জুনকে তার অফিসে দেখতে পাই। সেখানে মেরি তার সঙ্গে দেখা করতে আসে। মেরি সেখানে এসে প্রথমে জুনকে ধন্যবাদ জানায় এতদিন যাবৎ তাদের কোম্পানিতে এত টাকা ইনভেস্ট করার জন্য। আসলে মেরি জানতো না এত বছর যাবৎ কে ছিল সেই ইনভেস্টর। সে জুনের ব্যাপারে সম্প্রতিই জানতে পেরেছে, আর তাই সে সাথে সাথে তার সঙ্গে দেখা করতে চলে এসেছে, কারণ সে জুনকে খুব ভালোভাবেই চিনে জিনের বাবার মার্ডার কেসের সূত্রে। এবার মেরি জুনকে বলে, আমি ভালোভাবেই জানি আপনি জিনের জন্য আমাদের কোম্পানিতে এত টাকা ইনভেস্ট করেছেন। জুন বলে, হ্যাঁ, এখন সে কেমন আছে? মেরি তাকে খোঁচা দিয়ে বলে, সে এখন ইনগং এর সাথে ভালোই আছে। জুন বলে, আমি শুধু চাই জিন ভালো থাকুক। আসলে মেরি এখানে জুনকে সতর্ক করতেই এসেছিল, কারণ সে ভালোভাবেই জানতো জুন আর জিনের মধ্যে কোনো একটা ভালোবাসার সম্পর্ক তো অবশ্যই আছে, আর সে কোনোভাবেই চায় না তাদের এসব সম্পর্কের জন্য ইনগং কোনোভাবে কষ্ট পাক। মেরি জুনকে বলে, ইনগং শুধু আমার কাছে একজন অ্যাক্টর না, সে আমার কাছে আমার ছোট ভাইয়ের মতো, আমি যেভাবেই হোক তাকে প্রটেক্ট করব। তখন জুন বলে, আমি আপনার কোম্পানিতে এত টাকা ইনভেস্ট করেছি, তাই আমি চাই আমার নোবেলের উপর নির্ভর করে যে মুভিটা করা হবে সেটার নায়িকা যেন জিন হয়। মেরিকেও বাধ্য হয়ে তার কথায় রাজি হতে হয়। তার পরের সিনে দেখা যায় মেরি এসে ইনগং এর সাথে ফোনে কথা বলতে থাকে আর জানায় লেখক জুন চায় জিন যেন তার নোবেলের উপর ভিত্তি করে যে ছবিটি বানাবে সেখানে জিন অ্যাক্টিং করে। তারপর ইনগং যখন জিনের সাথে লাঞ্চ করছিল তখন সে জুনের ব্যাপারে কথা তোলে। ইনগং বলে, এই লেখকটা যাকে আজকাল লিনার সাথে অনেক বেশি দেখা যাচ্ছে, সে তার নোবেলের উপর ভিত্তি করে একটা মুভি বানাতে চাচ্ছে, আর সে কাজের জন্য সে তোমাকে হায়ার করতে চায়, এটাই তার একমাত্র কন্ডিশন। মেরি আমাকে কল করে জানালো যদি তুমি এই মুভিটা না করো তাহলে সে আমাদের কোম্পানিতে ইনভেস্ট করা বন্ধ করে দিবে। জিন হঠাৎ করে তার কাছ থেকে কথাটা শুনে একদম অবাক হয়ে যায়, আর সে কোনো মতে কথাটা পাশ কাটিয়ে যায়। জিন বলে, আমি এ ব্যাপারে মেরির সাথে কথা বলবো, যদি মুভির স্ক্রিপ্টটা ভালো হয় তাহলে আমি ভেবে দেখবো এটাতে কাজ করা উচিত কিনা। তারপর তো জিন সুজা জুনের বাসায় এসে পড়ে। জুন তখন বাসায় ছিল না। জুন যখন বাসায় আসে জিন বলে, আজকে অনেক লেট করে ফেলেছো। জুন বলে, লেট তো আমি না, বরং তুমি করেছো। 1 বছর তো হয়ে গেল, তুমি যাওয়ার আগে প্রমিস করেছিলে ঠিক 1 বছর পর তুমি আবারও আমার কাছে ফিরে আসবে। জিন বলে, এই নাও এসে গিয়েছি, আমাকে এখানে আনার জন্যই তো তুমি এত কিছু প্ল্যান করেছো তাই না? আমি জানতে পেরেছি তুমি মেরিকে টাকা দিয়ে ব্ল্যাকমেল করছো। সাথে জিন আরো বলে, তুমি এখন কি চাও? জুন বলে, আমি সবসময় তোমাকে সাহায্য করতেই চেয়েছি, এটা আমি আমার দায়িত্ব মনে করি। এই কথাগুলো বলতে বলতে জুনের চোখে তো পানি চলে আসে। জিন বলে, তুমি কি করতে চাইছো? জুন বলে, আমিও এটাই জানতে চাই, 1 বছর তো হয়ে গেল, তুমি কবে আমার কাছে ফিরে আসবে, নাকি তুমি সত্যি সত্যি ইনগংকে ভালোবেসে ফেলেছো?
জিন তার কথা শুনে হাসতে থাকে। সে বলে, আমার কথা বাদ দাও, আমি তো শুনেছি তুমি নাকি লিনাকে ডেট করছো। জুন রেগে বলে, হ্যাঁ করছি, তাতে তোমার কি? জিন বলে, তুমি ভালোভাবেই জানো সে আমার সাথে কি করেছে, তবু তুমি তার সাথে সম্পর্ক রেখেছ। জুন বলে, হ্যাঁ, এজন্যই আমি তার সঙ্গে সম্পর্ক রেখেছি, যাতে করে সে তোমার কোনো ক্ষতি করার আগেই আমি সেটা জেনে যাই। জিন তার এই কথাটা শুনে বলে, তুমি আসলেই একদম অন্যরকম। তারপর জুন তার কাছে যেতে চায় আর কিস করতে চায়, কিন্তু জিন দূরে সরে যায়। ঠিক তখনই দরজা খোলার শব্দ হয়, সেখানে লিনা চলে আসে। সে তো এখানে জিনকে দেখে একদম হতভম্ব হয়ে যায়। লিনা জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো? জুন বলে, আমরা কথা বলছিলাম। লিনা রেগে গিয়ে বলে, তোমরা এখানে ভিতরে এসে কিসের কথা বলছো? সে জিনকে জিজ্ঞাসা করে, ইনগং কি এ ব্যাপারে জানে যে তুমি এখানে এসেছো? আর তোমাদের দুজনের মধ্যে আসলে সম্পর্কটা কি, সেটাকে আমাকে বলবে? জিন বলে, তোমার যা জানার তুমি জুনের কাছ থেকে জেনে নাও। এই বলে সে এখান থেকে অনেক বেশি অ্যাটিটিউড নিয়ে চলে যায়। জিনকে চলে যেতে দেখে লিনা তো তার পিছু এসে চিৎকার করতে থাকে। জুন কোনো মতে লিনাকে আটকে রাখে। পরের সিনে দেখা যায় কিম চিয়ানের ব্যাপারে সব ইনফরমেশন জিনের কাছে এনে দেয়। কিম জানায়, তোমার বস রিসেন্টলি তোমার বাবার মেমোরিয়ালে গিয়েছিল, সেখানে সে অনেক কান্না করেছে আর তোমার বাবার কাছে ক্ষমাও চেয়েছে। এই দেখে জিন বলে, বস তো দেখে আগের মতোই আছে, একদমই বদলায়নি। এদিকে লিনাকে দেখা যায় সে তার কাজিন লিমের সাথে এসে দেখা করে আর জিজ্ঞাসা করে, সেই স্ক্যান্ডাল পোস্টের ব্যাপারে কিছু জানতে পেরেছ, যেটা কিছুদিন আগে সিমি লিখেছিল? লিম জানায়, সে পোস্টে তেমন বিশেষ কিছুই ছিল না। যে পোস্টটা করেছিল সে তো লেখার 1 ঘন্টা পরেই আবার ডিলিট করে দিয়েছে, আর এখনো জানা যায়নি সে যা যা বলেছিল তা সত্যি কিনা। লিনা বলে, তোমাদের দ্বারা কিছুই হয় না, তুমি কখনোই এ জিনের ব্যাপারে কিছুই বের করতে পারোনি। লিম বলে, আমি তো চেষ্টা করছি, আমার মনে হয় আমি খুব তাড়াতাড়ি কিছু একটা বের করতে পারবো। তারপর লিনা একজনকে কল করে জানতে চায় ইনগং এখন কোথায় আছে। এবার লিনা জুনকে সাথে নিয়ে কোথাও একটা যাচ্ছিল। জুন জিজ্ঞাসা করে, আমরা এখন কোথায় যাচ্ছি? লিনা বললে, একটু পরেই জানতে পারবে, আশা করি তোমারও ভালোই লাগবে। এদিকে আমরা তো ইনগংকে দেখতে পাই যে এখন দেশে ফিরে এসেছে আর জিনকে সাথে নিয়ে জিনের জন্মদিনটা সেলিব্রেট করছিল। এখানে ইনগং জিনকে বলে, আমি তোমার জন্মদিনের উপলক্ষে কিছু একটা বলতে চাই। জিন বলে, ঠিক আছে বলো। ইনগং বলে, আজকের দিনটার জন্য আমি অনেক বেশি গ্রেটফুল, কারণ আজকেই তোমার জন্ম হয়েছে। তাছাড়া 1 বছর হয়ে গিয়েছে আমি তোমার সাথে আছি, কিন্তু এখনো আমি তোমাকে দেখলে সে প্রথম দিনের মতোই ফিল করি। আমি তোমাকে যেটা বলতে চাচ্ছি আশা করি তুমি না করবে না। ইনগং তাকে রিং দিয়ে বিয়ের জন্য যখনই প্রপোজাল করতেই যাবে, ঠিক তখনই সেখানে লিনা এসে উপস্থিত হয়। লিনা তো সেখানে এসে সিন ক্রিয়েট করতে থাকে। সে বলে, ও তোমরা দুজন এখানে ডেট করতে এসেছো? আমিও আজকে এখানে কারোর সাথে এসেছি। এটা বলে সে জুনকে ভিতরে ডাকে, আর জুনকে এখানে দেখে জিন তো একদম চুপ হয়ে যায়। এবার তারাও তাদের সঙ্গে বসে। এখানে লিনা বলে, আমি শুনেছি লেখক জুন আর তুমি নাকি একই ক্লাসে পড়তে, তোমরা দুজন তো ক্লাসমেট ছিলে। এই কথাটা শুনে ইনগং একটু অবাক হয়ে যায়। ইনগং জিনকে জিজ্ঞাসা করে, তোমরা কি একে অপরকে আগে থেকেই চেনো? জিন বলে, হ্যাঁ, আসলে বলতে গেলে আমরা দুজন ভাই বোন ছিলাম। আমরা যখন অনেক ছোট ছিলাম তখন আমাদের বাবা মা বিয়ে করেছিল, কিন্তু এটা ছিল আমার জীবনের কালো একটা অধ্যায়, যেটা আমি মনেও করতে চাই না। ইনগং জিজ্ঞাসা করে, কেন, এমন কি হয়েছিল যে তুমি কিছু বলতে চাচ্ছ না? তখন জুন বলে ওঠে, ওই সময় আমার মা জিনের উপর অনেক অত্যাচার করত, যার জন্য আমি এখনো গিল্টি ফিল করি। এই কারণে এখন আমি জিনের জন্য কিছু করতে চাই। জিন বলে, আমার ব্যাপারে তোমাকে এত চিন্তা করতে হবে না, আমি এখন ভালোই আছি। জুন বলে, ঠিকই বলেছ, তোমাকে দেখেই মনে হচ্ছে তুমি অনেক বেশি খুশি আছো, এবং সে তাকে জন্মদিনের উইশও করে। তখন ইনগং লিনাকে বলে, আমি শুনেছি তোমরা নাকি ডেট করছো। লিনা তখন অপমান আর কষ্ট নিয়ে বলে, আমরা দুজন শুধু একে অপরকে ব্যবহার করছি, আমরা কোনো ডেট করছি না। তারপর সে জিনকে জিজ্ঞাসা করে, সবকিছু ঠিক আছে, কিন্তু গতকাল যে তুমি জুনের সাথে দেখা করতে তার বাসায় গিয়েছিলে, তাও আবার এত রাতে, সেটা কেন? আমি তো হঠাৎ করে তোমাকে সেখানে দেখে ভয়েই পেয়ে গিয়েছিলাম। ইনগং তো এটা শুনে আরো বেশি অবাক হয়ে যায় আর জিনের দিকে তাকায়।
জিন বলে আমি সেখানে গিয়েছিলাম জুনকে না করতে, যে আমি তার প্রজেক্টে কাজ করছি না। লিনা বলে আমি তোমার অ্যাক্টিং যত দেখি ততই অবাক হয়ে যাই, তুমি এত সুন্দর করে মিথ্যা কিভাবে বলতে পারো। লিনা ইনগং এর দিকে তাকিয়ে বলে আমি সেখানে গিয়ে তাদের দুজনকে খুবই কাছাকাছি দেখেছি। তখন ইনগং বলে আজকে জিনের জন্য একটা বিশেষ দিন, তার জন্মদিন, আর আমরা সেটা সেলিব্রেট করতে এখানে এসেছি, তাই এসব আজেবাজে কথা এখানে না তোলাটাই ঠিক হবে। এই বলে সে তো এখান থেকে চলে যায়। জিনও তার পিছু পিছু সেখান থেকে চলে যায়। তারা দুজন সেখান থেকে চলে যাওয়ার পর লিনা জুনকে বলে আমাদের দুজনের মধ্যে তুমি সবসময় জিনকে চুজ করবে, তাই না? তুমি আমাকে কখনোই সাহায্য করবে না। জুন বলে আমি তোমাকে যতই সাহায্য করি না কেন ইনগং কখনোই জিনকে ছেড়ে তোমার কাছে আসবে না। লিনা বলে তোমার কি মনে হয় আমি এত কিছু করছি ইনগংকে ফিরে পাওয়ার জন্য? আমি বুঝতে পারি না তোমাদের চোখে কিসের পর্দা লাগানো। তোমরা কেউই কি জিনের আসল রূপটা দেখতে পাচ্ছ না, নাকি দেখেও না দেখার ভান করছো? আমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছি সে তোমাদের দুজনকেই ব্যবহার করছে। অন্যদিকে ইনগং এর গ্র্যান্ডমা জিনের বাসায় চলে আসে তার জন্মদিনের উপলক্ষে তার জন্য রান্না করে খাওয়ানোর জন্য। তিনি জিনকে সারপ্রাইজ দিতে চায়। ঠিক তখনই একটা প্লেট নামাতে গিয়ে সেটা ভেঙে যায়, যার ফলে নানির হাতটা কেটে যায়। তখনই তিনি ওষুধের বক্সের জন্য একটা ডয়ার খোলে, আর সেখানে তিনি তার হারিয়ে যাওয়া ওই ডায়েরিটা খুঁজে পায়, যেটা ব্যবহার করে জিন তার মন জয় করেছিল। অন্যদিকে ইনগং আর জিনের মধ্যে কথা হচ্ছিল। ইনগং জিনকে জিজ্ঞাসা করে তোমাদের দুজনের মধ্যে আসলেই ভাই বোনের সম্পর্ক? জিন বলে হ্যাঁ। ইনগং বলে তুমি এ ব্যাপারে আমাকে আগে কেন বলনি? কারণ তুমি কখনই আমাকে আমার অতীত নিয়ে প্রশ্ন করনি, এখন তুমি আমাকে জিজ্ঞাসা করো, আমি তোমাকে সবকিছু বলতে চাই। ইনগং বলে তাহলে তোমরা দুজন কি ভাই বোন? জিন বলে না, কারণ আমাদের বাবা মার অনেক আগেই ডিভোর্স হয়ে গিয়েছে, এখন আর আমরা ভাই বোন নেই। এখানে জিন তার মায়ামাখা কথা দিয়ে ইনগংকে মানিয়ে নেয়। তারা দুজন যখন সেখানে দাঁড়িয়ে কথা বলছিল ঠিক তখনই ইনগং এর কাছে তার ভাই কল করে আর বলে নানির যে ডায়েরিটা হারিয়ে গিয়েছিল সেটা নাকি নানি খুঁজে পেয়েছে। এই কথা ইনগং যখন জিনকে বলে জিন তো একদম ঠান্ডা হয়ে যায় আর জিজ্ঞাসা করে কোন ডায়েরির কথা বলছে। ইনগং বলে একটা ডায়েরি আছে, যে ডায়েরিতে আমি আমার সবকিছু লিখে রেখেছিলাম, কি কি আমার ভালো লাগে কি কি আমার ভালো লাগে না। কিন্তু গত বছর নানি সে ডায়েরিটা হারিয়ে ফেলে আর এখন নাকি সেটা খুঁজে পেয়েছে। কিন্তু আমি তো জানতাম নানি আজকে তোমার বাসায় গিয়েছে তোমার জন্মদিন উপলক্ষে তোমার জন্য স্পেশাল খাবার রান্না করতে, কিন্তু এখন আমার ভাই কল করে বলল নানি নাকি বাসায় ফিরে এসেছে, চুপচাপ হয়ে বসে আছে, কিছু বলছেও না খাচ্ছেও না, কি করব বুঝতে পারছি না। আমার ভাই এখন শহরে নেই আর আমারও একটু পরেই একটা ফ্লাইট আছে। সে জিনকে বলে তুমি কি একটু কষ্ট করে গিয়ে দেখে আসতে পারবে আমার নানির কি হয়েছে? জিন বলে অবশ্যই। তারপর জিন ছুটে যায় ইনগং এর নানির সঙ্গে দেখা করতে। এদিকে কিম বাইক নিয়ে জিনের কাছে চলে আসে। আসলে জিনই কিমকে কল করে ডেকেছিল। এবার জিন কিমের বাইকের পিছনে উঠে তাড়াতাড়ি করে ইনগং এর নানির বাসায় চলে আসে। সে কিমকে তার জন্য নিচে ওয়েট করতে বলে আর সে ধীরে ধীরে নানির সঙ্গে দেখা করতে চলে যায়। ভিতরে ঢুকতেই ইনগং এর নানিকে চুপচাপ বসে থাকতে দেখা যায়। তার সামনে সে ডায়েরিটা রাখা ছিল। নানি বলে তুমি তাহলে এসেছো? এখানে এই সিনটা কাট হয়ে যায়। এদিকে জুন একটু পরে ট্যাক্সি করে সেখানে পৌঁছে যায়। এখানে এসে কিমকে জিজ্ঞাসা করে সবকিছু ঠিক আছে কিনা। কিম বলে এখনো কিছুই জানা যায়নি। আর ঠিক তখনই তারা কিছু একটা পড়ার শব্দ পায়। জুন দেখতে পায় দরজার সামনের উপরের সিঁড়িতে জিন দাঁড়িয়ে রয়েছে আর নানি সিঁড়ি দিয়ে উপর থেকে নিচে পড়ে গিয়েছে। জুন তো এসব দেখে অনেক ভয় পেয়ে যায়। সে ভাবছিল জিনি হয়তো নানিকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। পরের সিনে আমরা নানিকে হসপিটালে দেখতে পাই। নানি তো জীবন আর মৃত্যুর মাঝখানে ঝুলছিল। এখানে জুন জিনের দিকে তাকিয়ে মনে মনে ভাবতে থাকে জিন আজকে কি দোয়া করছে, কারোর মৃত্যুর জন্য নাকি কারোর জীবন বাঁচার জন্য। একটু পরেই নানি মারা যায়। ডাক্তার এসে জানায় নানি আর এই পৃথিবীতে নেই। এই খবরটা শুনে ইনগং আর তার ভাই দুজনেই তো কান্নায় ভেঙে পড়ে। জিন ইনগং এর পাশে থেকে তাকে সান্ত্বনা দেয়। অনেক মানুষ আসে সেখানে শ্রদ্ধা জানাতে। তখনই জিন দেখতে পায় সেখানে চ্যানও এসেছে। মেরিও ইনগং এর এই দূর সময়ে তার পাশে থাকে। তখনই সেখানে পুলিশ আসে
আর তারা জিনকে জিজ্ঞাসা করে সেদিন আসলে কি ঘটেছিল। জিন বলে ইনগং আমাকে বলেছিল গ্র্যান্ডমার বাড়িতে গিয়ে তার দেখাশোনা করতে। আমি অনেকদিন ধরেই জানি নানি রাতে ঠিকমতো ঘুমাতে পারে না, আমি তো শুধু ওনাকে সাহায্য করতে চেয়েছিলাম। তারপর একটা ফ্ল্যাশব্যাক দেখা যায় যেখানে নানি জিনকে চিৎকার করে বলছে আমি তোমাকে নিজের আপন মনে করে ভালোবেসেছিলাম, ইনগংকেও অনেক বকেছি কেন সে তোমার সাথে খারাপ ব্যবহার করেছে, কিন্তু তুমি আমাকে ধোকা দিলে। শুধু আমাকে না, আমার পুরো পরিবারকেই তুমি ধোকা দিয়েছ। আমি কিভাবে নিজেকে ক্ষমা করব? আমি তো নিজের হাতে ইনগংকে কুয়ার মধ্যে ঠেলে দিয়েছি। ঘটনা আবারও বর্তমানে চলে আসে। জিন বলে নানি একটা বিড়ালকে নিয়মিত খাবার দিত, বিড়ালটি ঘরে ঢুকতে পারত না কারণ নানির বিড়ালে অ্যালার্জি ছিল, তাই তিনি সবসময় তাকে বাইরেই খাবার দিতেন। সেদিনও তিনি বিড়ালকে খাবার দিচ্ছিলেন, হঠাৎই তার মাথা ঘুরতে শুরু করে আর তিনি মাথা ঘুরে পড়ে যায়। এটা বলতে বলতে জিনের চোখে তো পানি চলে আসে। পুলিশ বলে আমি জানি আপনার জন্য এই সময়টা খুবই কঠিন, কিন্তু আমাদের আরো কিছু প্রশ্ন করতে হবে। তারপর আমরা আরেকটা ফ্ল্যাশব্যাকে সেদিনের দৃশ্য দেখতে পাই। জুন সেখানে এসে জিনের দিকে তাকিয়ে থাকে, তার নিজের চোখে বিশ্বাসই হচ্ছিল না জিন এমনটা করতে পারলো। তখনই কিম বলে আমি সব সিকিউরিটি ক্যামেরা ক্লিয়ার করে দিব, এ বডিটারও কোনো একটা ব্যবস্থা করে ফেলবো, তুমি এখান থেকে চলে যাও জিন। জিন বলে না, আমি এখান থেকে কোথাও যাব না, তাছাড়া এখানে কোনো সিকিউরিটি ক্যামেরাও নেই, তুমি শুধু শুধু কোনো স্টুপিড মার্কা কাজ করো না। এই বলে সে সাথে সাথে অ্যাম্বুলেন্সে ফোন করে। জুন তখনও পুরো বিষয়টা হজমই করতে পারছিল না, সে শুধু অবাক চোখে জিনের দিকে তাকিয়ে থাকে। সিন আবারও বর্তমানে চলে আসে। এখানে আমরা দেখি চ্যান ইনগং বা তার ভাইয়ের কাছে জিনকে নিয়ে কিছুই বলে না, উল্টো জিনের আরো সুনাম করে, যেটা আবার জিন লুকিয়ে শুনতে পায়। এবার জিন চ্যানের কাছে এসে জিজ্ঞাসা করে আপনি ইনগং এর ভাইকে সত্যি কথাটা কেন বললেন না? আপনি চাইলে তো এখনই আমার উপর রিভেঞ্জ নিতে পারতেন, এটাই হতো পারফেক্ট রিভেঞ্জ। চ্যান বলে জানো, জেলের প্রথম বছর আমি প্রতিদিন ভাবতাম আমি বাইরে বের হয়েই তোমার উপর রিভেঞ্জ নিব। তারপর দ্বিতীয় বছর ভাবলাম কেন, শুধু আমিই কেন, আমার সঙ্গেই কেন এমনটা হলো। তৃতীয় বছর ভাবতে শুরু করলাম তুমি এমন ভয়ঙ্কর কাজ আসলে কেন করতে বাধ্য হলে, তোমার কি এমন কারণ থাকতে পারে। আর শেষ বছরে এই সবকিছু নিয়ে ভাবতে ভাবতে আমার তো তোমার প্রতি মায়া জন্মায়। আমি বুঝতে পারলাম তুমি এই সবকিছু করেছো কারণ তোমার জীবনে গাইড করার মতো একজন বড় মানুষ ছিল না, এমন কেউই ছিল না যে তোমাকে বলবে যে এটা ঠিক আর এটা ভুল। তোমার জীবন খুবই কঠিন ছিল, তাই আমি সিদ্ধান্ত নেই আমি তোমার জন্য দোয়া করব, তোমার জন্য সে মানুষটা হওয়ার চেষ্টা করব যে তোমাকে সঠিক কোনটা সেটা বলে দিবে। এসব ভেবে তোমাকে ঘৃণা করা আমি ছেড়ে দিলাম, আর আমার এই অবস্থার জন্য তুমি নিজেকে কোনো দোষ দিও না। সেদিন যা হয়েছিল সেটা আমার নিয়তি ছিল। চ্যানের কাছ থেকে এসব কথা শুনে জিনের চোখেও পানি চলে আসে। সে বলে আপনি সত্যি অনেক ভালো মানুষ। চ্যান বলে জীবনে তুমি যাই করো এই কথাটা মনে রেখো, আমি সবসময় তোমার পাশে আছি। জিন তখন মাথা নিচু করে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে চলে যায়। পরের সিনে দেখা যায় লিম সিমির নাম্বার জুগিয়ে তাকে কল করে আর আগের করা ওই পোস্টের ব্যাপারে মানে জিনের সম্পর্কে জানতে চায়। সিমি বলে আমি ওই পোস্ট করিনি, আপনি আমাকে আর কল করবেন না। এ বলে সিমির সাথে সাথে ফোনটা কেটে দেয়। তখনই আমরা সেখানে কিমকে দেখতে পাই, সে আসলে সিমিকে ব্ল্যাকমেল করছিল। সিমি বলে তুমি যেভাবে বলেছিলে আমি ঠিক সেভাবেই করেছি। কিম বলে ঠিক আছে, তবে মনে রেখো যদি সবাই জানতে পারে তোমার বাবার অ্যাফেয়ারের কথা, তারপর তুমি কেন স্কুল থেকে ট্রান্সফার করতে বাধ্য হয়েছিলে সেসব কথা, তাহলে তুমি এখন বর্তমানে যেখানে কাজ করছো সেখান থেকেও তোমাকে তাড়িয়ে দেওয়া হবে। আর ভুলে যেও না সেই স্কুলে যারা পড়তো তারা সবাই তোমার অতীত সম্পর্কে জানে, তাই জিনের পাস্ট নিয়ে গাটা বন্ধ করো। আর মনে রেখো তুমি যেখানে যাবে আমি কিন্তু সেখানেই পৌঁছে যাব, তাই আমার সাথে চালাকি করার চেষ্টা করো না। এই কথা বলে কিম সেখান থেকে চলে যায়। এত তো সিমি প্রচন্ড রেগে যায় ঠিকই, কিন্তু তার এখন কিছুই করার নেই। এদিকে ডিরেক্টর সিউলের সঙ্গে জিনের দেখা হয়ে যায়, যিনি ইনগং এর নানির শেষকৃত্যে এসেছিল। ডিরেক্টর সিউল ছিল অনেক বড় মাপের একজন ডিরেক্টর, আর এই জিন সেটা খুব ভালোভাবেই জানতো। সে তাকে মিষ্টি গলায় বলে আমি আপনার মুভিগুলো খুব পছন্দ করি, কিন্তু কখনো আপনার সাথে দেখা করার সৌভাগ্য হয়নি। ডিরেক্টর বলে আমিও তোমার অ্যাক্টিং দেখেছি, আর ইনগং এর কাছ থেকেও তোমার অনেক প্রশংসা শুনেছি। এই দূর সময় তুমি ইনগং এর খেয়াল রেখো। আসলে এই ডিরেক্টরের আবার ইনগং এর সাথে অনেক ভালো সম্পর্ক ছিল। তারপর সে যেতে যেতে জিনকে বলে তুমি ফ্রি হলে আমার সাথে দেখা করতে এসো। এই কথা শুনে জিন তো অনেক বেশি খুশি হয়ে যায়, কারণ তার সাথে দেখা করার
করার মানেই হলো তার নতুন কোনো মুভিতে অ্যাক্ট্রেস হিসেবে কাজ করা। আর এখানে কিন্তু এই ডিরেক্টর ইনগং এর জন্যই জিনকে নিজের মুভিতে সিলেক্ট করেছে, কারণ তিনি ইনগং এর কাছে জিনের সম্পর্কে অনেক ভালো ভালো কথা শুনেছে। যাই হোক, পরের সিনে দেখা যায় মেরি এসে জুনের সাথে দেখা করে আর বলে জিন এখন তোমার প্রজেক্টে কাজ করতে পারবে না, কারণ সে অনেক বড় একটা অফার পেয়েছে ডিরেক্টর সিউলের কাছ থেকে। ডিরেক্টর সিউল অনেক বড় বড় ইন্টারন্যাশনাল মুভি বানায়। বলা যায় ইনগং এর নানির মৃত্যুর সুবাদে জিন অনেক বড় একটা সুযোগ পেয়ে গেল, কারণ ইনগং এর নানির শেষকৃত্যে এসেই তো জিনের সঙ্গে ডিরেক্টরের দেখা হয়েছিল। যাক, তারপর জুন এসে জিনের সাথে দেখা করে। জিন বলে তুমি এখানে কেন এসেছো? জুন জিনকে বলে সেদিন ইনগং এর নানি কিভাবে পড়ে গিয়েছিল। জিন বলে তুমি কি ভাবছো এটা আমি করেছি? না, আমি এটা করিনি। তুমি কি সত্যি মনে করো আমি এতটাও নিচে নামতে পারি? জুন একটা গভীর নিঃশ্বাস নিয়ে বলে তুমি আসলে কি? তোমাকে আমি কখনোই বুঝতে পারি না। জিন বলে আমি জানি তোমার জন্য এই বিষয়টা অনেক কষ্টকর, এমন মেয়েকে বিশ্বাস করা যে অতীতে তার বাবাকে মেরে ফেলেছে। জুন বলে এসব কথা বাদ দাও, তুমি শুধু বলো তুমি এই কাজটা করনি। জিন হালকা হেসে বলে কি হবে যদি আমি সেটা করে থাকি? জিন এসব কথা বলে জুনকে তো আরো বেশি কনফিউজড করে তোলে। তাই জুন রেগে গিয়ে বলে আমাকে সত্যটা বলো, আসলে সেদিন কি হয়েছিল? জিন বলে তোমার মাথায় যা চলছে সেটাই সত্যি। অন্যদিকে ইনগং তার নানির অ্যাপার্টমেন্টে গিয়েছিল। সেখানকার এক প্রতিবেশী ইনগংকে দেখে বলে যেদিন ওই ঘটনাটা ঘটেছিল সেদিন আমি তোমার দাদিকে দেখেছিলাম। তোমার দাদি সেদিন অনেক কান্না করছিল। আমি তাকে এমন করতে কখনোই দেখিনি, কারণ তিনি খুবই পজিটিভ মাইন্ডের মানুষ ছিল। এর কিছুক্ষণ পর তাকে শান্ত করতে একটা মেয়ে আসে। মেয়েটা খুবই সুন্দর ছিল। তোমার নানি সেই মেয়ের দিকে তাকিয়ে বলেছিল আমি তোমাকে বিশ্বাস করেছিলাম, আর এর পরিবর্তে তুমি আমাদেরকে ঠকিয়েছো। তুমি কিভাবে আমাদের সাথে এমনটা করতে পারলে? তারপর প্রতিবেশী আরো বলে আমি আপনাকে একটা কথা বলতে চাই। 409 নাম্বার ফ্ল্যাটে যারা থাকে তারা কিছুদিন আগে এখানে একটা লুকিয়ে ক্যামেরা লাগিয়েছে, কারণ তাদের প্যাকেজ চুরি হয়ে যেত। তাই তদন্তের সময় পুলিশকে তারা সেই ক্যামেরার ব্যাপারে কিছুই জানায়নি। কিন্তু যদি তোমার দাদি আসলেই পড়ে যায় তাহলে সে ক্যামেরায় সে ফুটেজ অবশ্যই থাকবে। ইনগং সেই মহিলার কথা অনুযায়ী 409 নাম্বার অ্যাপার্টমেন্টে নক করে। একজন মহিলা দরজা খোলে। সে তাকে জানায় ওই ফুটেজের একটা কপি আমার হাজবেন্ডের কাছে ছিল, কিন্তু একজন ডিটেকটিভ এসে সে ফুটেজটা নিয়ে গিয়েছে আর আমাদের কাছে এখন আর কোনো কপি নেই। ইনগং ভাবে যেহেতু ডিটেকটিভরা নিয়ে গিয়েছে তাহলে হয়তো এটাও তদন্তে এসেছিল আর পুলিশ এখানে কিছুই পায়নি, তাই এটা নিয়ে হয়তো আর কোনো কথা হয়নি। এবার আমরা জানতে পারি সেই ডিটেকটিভটা আর কেউ নয় বরং কিম ছিল, যে কিনা ছদ্মবেশে সে ফুটেজটা নিয়ে আসে আর তাকে এই কাজটা করতে বলেছিল জুন। তাই কিম এসে জুনকে একটা ঘুষি মারে, সাথে বলে পরের বার আমাকে দিয়ে এসব কাজ করাতে আসবে না। আমি জিনকে কখনোই সন্দেহ করি না, আমি জিনকে পুরোপুরি বিশ্বাস করি। আমি জানি সে এমন কিছু করতে পারে না, সে খুবই ইনোসেন্ট। এবার জুন সে পেন ড্রাইভের দিকে তাকিয়েছিল, সে তো সাহসী পাচ্ছিল না এটা দেখার জন্য। এদিকে ইনগং তার নানির জন্য তো খুবই কষ্ট পাচ্ছিল। সে ভিতর থেকে খুবই ভেঙে পড়ে, আপসেট হয়ে অনেক বেশি ড্রিঙ্ক করে পড়ে থাকে, কোনো কিছু খায়ও না। সে তার সিনেমার সকল কাজও আস্তে আস্তে ছেড়ে দেয়। অন্যদিকে ইনগংকে নিয়ে একটা নতুন নিউজও বের হয়, যেখানে লেখা ছিল ইনগং সম্প্রতি একটা নতুন রিং কিনেছে। তাহলে কি সে তার গার্লফ্রেন্ড অর্থাৎ জিনকে প্রপোজাল করতে চলেছে? এই দেখে ডিরেক্টর সিউল তো খুবই বিরক্ত হয়। সে জিনকে বলে তোমার ডেটিং লাইফ, ম্যারিড লাইফ এসব নিয়ে তো সব আলোচনা হয়। আমি এখানে ইনগং এর বিরুদ্ধে কিছু বলতে চাই না, সে আমার খুবই পছন্দের একজন মানুষ, কিন্তু দেখো আমার সিনেমা নিয়ে কেউ কোনো কথাই বলছে না। এটা তো খুবই বড় একটা প্রবলেম। তোমার ইমেজ নিয়ে যদি এত সব গসিপ চলতেই থাকে আমি কি করে আমার নতুন মুভিতে তোমাকে কাজ দিব? সবসময় পলিসি পার্সোনাল লাইফ আর প্রফেশনাল লাইফ এসব আলাদা রাখবে। জিন মাথা নিচু করে বলে সরি, আমি জানতাম না এমন হবে। এরপর থেকে আমি সবকিছু মেনটেন করে চলবো। ঠিক তখনই সেখানে মেরি চলে আসে আর ডিরেক্টর চলে যায়। এবার জিন আর মেরি ইনগংকে নিয়ে কথা বলে। মেরি বলে ইনগং সেদিন আমাকে জানিয়েছে তার এবার কন্ট্রাক্ট শেষ হলেই সে নাকি কাজ থেকে সরে যাবে, ও আমাকে পাগল করে দিচ্ছে। জিন এই কথা শুনে তো খুবই অবাক হয়ে যায়। জিন জিজ্ঞাসা করে সে সত্যি এসব বলেছে? মেরি বলে তুমি কি বলছো, তুমি কি এসবের কিছুই জানো না? জিন বলে না তো, আমি তো কিছুই জানি না। মেরি তখন তাকে জিজ্ঞাসা করে তুমি কি সেই রিং এর ব্যাপারেও জানতে না? জিন বলে না। মেরি বলে তুমি কি ইনগংকে বিয়ে করতে চাও? জিন বলে একদমই না, আমি তো বরং এখন এই সম্পর্কটা শেষ করতে চাচ্ছি। অন্যদিকে আমরা ইনগংকে দেখতে পাই, সে টেবিলের উপর রাখা
জিনের জন্য ওই চিঠিটা দেখছিল যেটা সে জিনের জন্মদিনে দিতে চেয়েছিল। এখানে লেখা ছিল, আজ তোমার জন্মদিন। আজকে আমি বুঝলাম তুমি আমার জীবনে কতটা গুরুত্বপূর্ণ। আমার জন্ম যেন তোমার জন্যই হয়েছে। হয়তো এইটাই ভালোবাসা। আমি চাই এভাবে আমরা দুজন একসাথে জীবনটা কাটিয়ে দেই। তুমি কি আমাকে বিয়ে করবে? কিন্তু শেষ পর্যন্ত সে জিনকে এই চিঠিটা আর দিতেই পারেনি। ঠিক তখনই জিন ইনগংকে মেসেজ করে বলে, তুমি কি বাসায় আছো? আমি তোমার সঙ্গে দেখা করতে তোমার বাসায় আসছি। তোমার সাথে একটা বিষয় নিয়ে কথা বলতে চাই। তার মেসেজ দেখে ইনগং তো চিঠির শেষ লাইনটা পড়ে, যেখানে লেখা ছিল, তুমি কি সব সময় আমার পাশে থাকবে? আর এখানে জিনের জন্য কিনা সে রিংটাও দেখানো হয়। যাই হোক, তারপর জিন ইনগং এর বাসায় চলে আসে। তারা এখানে কথা বলতে থাকে। এক পর্যায়ে ইনগং জিনকে বলে, মেরি তোমাকে সবকিছু বলে দিয়েছে তাই না, যে আমি কিছুদিন পরেই সব কাজ থেকে নিজেকে গুটিয়ে নিচ্ছি? জিন বলে, আসলে তোমার প্ল্যান কি? মানে তুমি রিটার্ন করে আমাকে কি বিয়ে করতে চাও? এটাই ভাবছিলে? ইনগং বলে, আমি তো ভেবেছিলাম আমরা দুজন হয়তো একই রকম চিন্তা করছি। তুমিও হয়তো আমাকে বিয়ে করতে প্রস্তুত আছো। এই শুনে জিন তো প্রচন্ড রেগে যায় আর বলে, শুধু তোমার এসব ফালতু চিন্তার জন্য আজ আমি ডিরেক্টরের সামনে কতটা ছোট হয়েছি জানো? সাথে সে আরো বলে, চলো এবার আমরা ব্রেকআপ করে ফেলি। তার এই কথা শুনে ইনগং তো আকাশ থেকে পড়ে। ইনগং তো এতদিন ভেবেছে জিন তাকে তার থেকেও বেশি ভালোবাসে, কিন্তু আজ তো জিনের পুরো রূপটাই বদলে গেল। কথা বলার টোন পর্যন্ত চেঞ্জ হয়ে গেল। ইনগং জিনের এমন ব্যবহার দেখে অনেক বেশি কষ্ট পেতে থাকে। এবার এক বুক কষ্ট নিয়ে ইনগং জিনকে বলে, তুমি কি সেই জিন যাকে আমি গত 1 বছর ধরে চিনি? জিন বলে, তুমিও তার আগের মতো নেই। তোমার মাথাও তো ঠিকঠাক কাজ করছে না। সব রকম কাজ ছেড়ে দিয়ে নিজের সংসারী হতে চাইছো। তুমি এখন আর সেই ইনগং নেই যাকে আমি ভালোবেসেছি। তুমি তো এখন স্বপ্নের জগতে বাস করছো। রিয়েলিটি দেখো, গত 1 বছরে তোমার কি অবস্থা হয়েছে, কোথায় থেকে কোথায় এসে পড়েছো, তার উপর এখন আবার আমাকে বিয়ে করতে চাচ্ছ। জিন এখানে ইনগংকে নিয়ে অনেক তুচ্ছ-তাচ্ছিল্য করে কথা বলতে থাকে। জিনের এমন আচরণ দেখে ইনগং শুধু বলতে থাকে, একজন মানুষ এভাবে হঠাৎ করে এতটা বদলে যেতে পারে কিভাবে? জিন হেসে বলে, আমার এই নতুন রূপটা তোমার পছন্দ হচ্ছে না? ঠিক আছে, আমি আগের মতো হাসি মুখেই বলছি, চলো আমরা ব্রেকআপ করে নেই। এবার তুমি খুশি তো? ইনগং বলে, আজ আমাদের সম্পর্কের 1 বছর হলো। ভেবেছিলাম তোমাকে আমি ভালো করেই চিনতে পেরেছি। আমি তোমাকে নিয়ে কত স্বপ্ন দেখেছি। প্লিজ তুমি আমাকে এভাবে ছেড়ে যেও না, একটু বোঝার চেষ্টা করো। জিন বলে, কেন বুঝবো? এটা তোর 10 বছরের কোনো সম্পর্ক না, শুধু 1 বছরের সম্পর্ক। 1 ইয়ার রিলেশনশিপ নিয়ে এত ভাবার কি আছে? ইনগং তার কথা শুনে একদম স্তব্ধ হয়ে যায়। জিন সেখান থেকে চলে যেতে গেলে ইনগং তার হাত ধরে অনেকবার রিকোয়েস্ট করে বলে, প্লিজ এমনটা করো না, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি, আমাকে এভাবে একা ফেলে চলে যেও না। এবার জুনতো তার আসল রূপ তুলে ধরে আর ইনগং এর চোখের দিকে তাকিয়ে বলে, 1 বছর আগে আমি তোমাদের সেই ডায়েরিটা চুরি করেছিলাম যাতে করে সহজেই তোমার সাথে ডেট করতে পারি। আর সেদিন তোমার নানি ডায়েরিটা আমার বাসা থেকে পেয়েছিল। সে আমার সত্যটা জানতে পেরে একদম শখে চলে গিয়েছিল। আর বাকিটা তো তুমি বুঝতেই পারছো আমি কি বলতে চাই। এই শুনে ইনগং এর চোখে তো পানি চলে আসে। একটা মানুষ এত বাজেভাবে কাউকে কি করে ঠকাতে পারে? তারপর ইনগং বলে, তুমি আমার নানির সাথে কি করেছিলে বলো? জিন বলে, আমি তার সাথে কিছুই করিনি, আমি তো শুধু তাকে সত্যিটা বলেছি। আমার জীবনে প্রথমবার আমি কারোর সাথে সত্য কথা বলেছি। এখন আমাকে যেতে দাও, তা না হলে তুমি আমাকে যখনই দেখবে তখনই তোমার নানির কথা মনে পড়বে আর কষ্ট পেতেই থাকবে। আমি জানি তুমি অনেক দুর্বল হৃদয়ের মানুষ, এসব তুমি সহ্য করতে পারবে না। তাই এবার আমাদের ব্রেকআপটা মেনেই নাও, আমাদের গল্প এখানেই শেষ। ইনগং জিনের মুখে এসব কথা শুনে একদম হতবাক হয়ে তাকিয়ে থাকে। তার চোখে পানি, সে কান্নায় ভেঙে পড়ে। ছেলেটা আসলেই অনেক বেশি কষ্ট পেয়েছে। তারপর দেখা যায় জিন ইনগং এর বাসা থেকে বের হয়ে রিপোর্টার লিমকে কল করে বলে, আমাদের ডেটিং লাইফ শেষ, আপনি আজই এই নিউজটা পাবলিক করে দেন। তারপর দেখা যায় জিনকে কেউ একজন ফলো করছে, সেটা আবার কিম দেখতে পায়। তাই কিম লোকটির কাছে এসে বলে, তুমি কে? বাইরে বের হয়ে আসো।
ঠিক তখনই সেখানে আরো 2-3টা গাড়ি চলে আসে আর তারা সবাই মিলে কিমকে বেধড়ক মারতে শুরু করে। এদিকে মেরি ইনগং এর বাসায় আসে আর ইনগংকে বলে আজই তাকে ভুলে যাও, জিন কখনোই তোমার যোগ্যই ছিল না, আর এত ড্রিঙ্কস করাও বন্ধ করো। ইনগং মেরির কাছ থেকে বোতলটা নেয়। মেরি বলে ওর সাথে ব্রেকআপ হয়েছে, ভালো হয়েছে, এছাড়া আমিও ওই জিনের সাথে আর কাজ করতে চাই না, তার এগ্রিমেন্ট এবার শেষ হলে আমি আর রিনিউ করব না। ইনগং বলে সবারই তো ব্রেকআপ হয়, কিন্তু কেন জানি আমার অনেক বেশি কষ্ট হচ্ছে, মনে হচ্ছে আমার হৃদয়টা ভেঙে একদম চুরমার হয়ে গিয়েছে। মেরি ইনগংকে অনেক বুঝায় আর বলে আমি সবসময় তোমার পাশে আছি, তুমি নিজেকে এত বেশি কষ্ট দিও না। তারপর মেরি চলে যায়। মেরি চলে যাওয়ার পর ইনগং তার বাসার সব ওষুধ আর ড্রিঙ্কস গুলো ফেলে দেয়। তারপর রাতের বেলা মেরি আবারও ইনগং এর বাসায় যাওয়ার জন্য রওনা দেয়। সে এবার ইনগং এর জন্য খাবার নিয়ে যাচ্ছিল। তারপর মেরি ইনগং এর বাসায় এসে ইনগংকে তো কোথাও খুঁজে পায় না। শেষে বাথরুমের দরজা খুললে সে দেখে ইনগং এর নিথর দেহ বাথটবে পড়ে আছে, অর্থাৎ সে আর এ পৃথিবীতে বেঁচে নেই। তাকে এই অবস্থায় দেখে মেরি তো হাউমাউ করে কাঁদতে শুরু করে। অন্যদিকে জুন হাসপাতালে আসে কিমকে দেখার জন্য, কারণ কিমকে ওই লোকগুলো এত মেরেছিল যে তাকে হসপিটালে ভর্তি করাতে হয়। জুন কিমকে জিজ্ঞাসা করে কিভাবে এসব হয়েছে, তারা কে ছিল। কিম বলে জানি না তারা কে ছিল, তবে লোকটার হাতে একটা ট্যাটু ছিল। তখনই পাশের বেডের রুগীরা বলাবলি করছিল ইনগং আর এ পৃথিবীতে নেই, সে নিজেকে নিজেই শেষ করে দিয়েছে। কিছুদিন আগে তার নানি এ পৃথিবী ছেড়ে চলে গিয়েছে। তারপর জিনের সাথে ব্রেকআপ হলো, ক্যারিয়ারের অবস্থাও ভালো না। বেচারা ইনগং এত কষ্ট সহ্য করতে পারেনি। জুন তো এই খবরটা শুনে জিনের বাসায় চলে আসে। জিন তখন এক্সারসাইজ করছিল। জুন এসে বলে তুমি আমাকে বলেছিলে তুমি সবকিছু নর্মালি হ্যান্ডেল করবে, ইনগং এর সাথে নর্মাল ব্রেকআপ করবে, তোমার স্বার্থ হাসিল করার পথে কেউই কষ্ট পাবে না, তাহলে এটা কি হলো। জিন ঠান্ডা গলায় বলে জুন তুমি তো ভালোই মজা করতে পারো, আমার উপর এভাবে চিৎকার করছো কেন। সে ব্রেকআপের কষ্ট সামলাতে পারেনি, সে খুবই দুর্বল ছিল, এতে আমার কি দোষ। জুন রেগে তার হাত ধরে বলে সে মরে গিয়েছে, তোমার কি একটুও কষ্ট হচ্ছে না। পুরো একটা পরিবার মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে গেল, আর তুমি বলছো এতে তোমার দোষ নেই। জিন বলে তুমি এমন ভাবে বলছো যেন আমি তাকে গলা টিপে মেরে এসেছি, আমি কি তাকে নিজের হাতে মেরেছি নাকি। এখন তুমি কি চাও আমি তার জন্য গিল্টি ফিল করি? আমার থেকে এটা কখনোই আশা করো না, তুমি যদি এমনটা আশা করো তাহলে তুমি নিজেও কষ্ট পাবে। জুন বলে সবসময় কেন মানুষের ক্ষতি করতে হবে, আমি ভেবেছিলাম তোমার ভিতরে হয়তো এখনো মানবতা বেঁচে আছে। জিন হেসে বলে আমি মানুষ হব কিভাবে, কখনো কি ভেবে দেখেছো যেদিন আমি ডুবে যাচ্ছিলাম তোমার সামনে, সেদিন তুমি আমাকে বাঁচিয়েছিলে না, তুমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলে। তোমরা সবাই মিলে আমাকে এমন বানিয়েছো, তুমি তোমার মা সবাই মিলে। একটু পরে জিন শান্ত হয়ে বলে আমি আসলে তোমাকে ব্লেম করতে চাই না। এই বলে জিন তাকে জড়িয়ে ধরে আর বলে যদি যেতে চাও তাহলে এখনই চলে যাও, আমার থেকে দূরে কোথাও পালিয়ে যাও, যেমনটা আগেও চলে গিয়েছিলে। তবু আমি তোমাকে কখনোই ব্লেম করব না, কারণ তুমি ছিলে আমার জীবনের প্রথম মানুষ যাকে আমি আমার কাছে রাখতে চেয়েছিলাম, যে সবসময় আমার পাশে থাকবে। অন্যদিকে আমরা ইনগং এর মেমোরিয়ালের সবাইকে দেখতে পাই। সেখানে মেরি ইনগং এর জন্য অনেক কান্না করছিল, কারণ সে সত্যি ইনগংকে তার নিজের ছোট ভাইয়ের মতো স্নেহ করত। পরের দিন থেকে তো মানুষ জিনের বিরুদ্ধে আন্দোলন করতে শুরু করে। সবাই বলছিল জিনকে যেন লং স্টার কোম্পানি থেকে বের করে দেওয়া হয়। ইনগং এর ফ্যানেরাও জিনের উপর প্রচন্ড রেগেছিল। জিন যখন বাড়িতে প্রবেশ করছিল ফ্যানেরা তো তার উপর টমেটো ডিম ছুঁড়ে মারে। জিন পড়ে যেতে গেলে ওই সময় সিমি এসে তাকে ধরে ফেলে আর সে তাকে এখান থেকে বাঁচিয়ে নিয়ে যায়। সেদিন সিমি জিনের সাথে তার বাসায় আসে। সিমির ডিমের কারণে পুরো পোশাকটাই নষ্ট হয়ে গিয়েছিল, তাই সে শাওয়ার নেওয়ার জন্য ওয়াশরুমে ঢুকে তারপর পুরো বাড়িটা ঘুরে দেখে আর জিনকে বলে ওয়াও তোমার বাড়িটা তো দেখছি অনেক বড়, জিন তুমি তো অনেক টাকা ইনকাম করে ফেলেছো। জিন তার উপর বিরক্ত হয়ে বলে ঠিক আছে এবার তুমি আমার বাড়ি থেকে বের হও। সিমি বলে ঠিক আছে চলে যাচ্ছি, তবে তোমার ব্যাগটা আমার ভালো লেগেছে, এটা আমি নিয়ে যাচ্ছি। পরের সিনে আমরা মেরিকে দেখতে পাই, সে রিপোর্টার লিমের সাথে ছিল। মেরি এখন চায় সে ইনগং এর সাথে যা যা করেছে তার জন্য জিনকে শাস্তি দিতে, তাই সে লিমকে বলে আমি জানি তুমি জিনের সাথে কাজ করো, কিন্তু এখন থেকে তুমি আমার সাথে কাজ করবে, আর আমি এটাও জানি তুমি অনেকদিন
এতদিন ধরেই জিনের বাবার মার্ডার কেস সম্পর্কে জানতে চাইছিলে, তো এ নাও তার ফাইল। এখানে জিনের বাবার কেসের সম্পর্কে সব ডিটেলস আছে। লিন বলে, এখানে কি সব কাগজ আছে? মেরি বলে, না, তুমি যদি রাজি হও তাহলে আমি তোমাকে আরো ফাইল এনে দিব। অন্যদিকে জুন সে পেন ড্রাইভটা হাতে নিয়ে তাকিয়েছিল। সে মনে মনে ভাবছিল এটাকে আমি দেখবো না। তখনই আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই, যখন ইনগং এর নানি রেগে জিনকে বলছিল যে কেন আমাদের সঙ্গে এমনটা করেছ। তখন জিন ইনগং এর নানির কাছে ক্ষমা চায় আর বলে, আমার প্রথমে ইন্টেনশন অন্যরকম ছিল, কিন্তু পরে সত্যি আমি ইনগংকে ভালোবেসে ফেলি। তারপর আপনাকেও আমার খুব ভালো লাগতে শুরু করে। আমিও চাইতাম আপনি আমাকে ভালোবাসুন। আপনি চিন্তা করবেন না, আমি ইনগংকে সব সত্য বলে দিব। তারপর আপনাদের জীবন থেকে অনেক দূরে চলে যাব। নানি জিনের এসব কথা শুনে বলে, এদিকে তাকাও। তিনি তো আদর করে জিনের চোখের পানি মুছে দেয় আর বলে, আমি সেদিন যা বলেছিলাম সত্যিই বলেছিলাম। তুমি জীবনে যত ভুলই করো না কেন, আমি সবসময় তোমার পাশে থাকবো, কারণ আমি তোমাকে আমার নিজের বাচ্চার মতো ভালোবাসি। যখন বাচ্চারা কোনো ভুল করে তখন বাবা মা তাকে বকাঝকা করে। তিনি জিনকে আলতু করে জড়িয়ে ধরে আর বলে, এরকম ভুল আর করবে না। জিন বলে, ঠিক আছে। নানি বলে, তুমি ভুলটা স্বীকার করেছো, এটাই অনেক বড় কথা। এই সত্যটা এখন আমাদের দুজনের মধ্যে সীমাবদ্ধ থাকবে। তুমি এসব ব্যাপারে ইনগংকে কোনো কিছুই জানিও না। ঠিক তখনই একটা বিড়ালের মেও মেও শব্দ শোনা যায়। নানি হেসে বলে, দেখো আমার অন্য বাচ্চারাও চলে এসেছে, আমার সাথে আসো, তাদের সাথে তোমারও দেখা করিয়ে দেই। সিনটা বর্তমানে চলে আসে। জুন অবশেষে পেন ড্রাইভটা তার ল্যাপটপে লাগিয়ে দেয় আর স্ক্রিনে সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায় সেখানে দেখানো হয় দাদিমা দাঁড়িয়েছিল আর বিড়ালটাকে খাবার খাওয়াচ্ছিল। তখনই জিনও দরজার সামনে আসে। এরই মধ্যে নানির হঠাৎ করে মাথা ঘুরতে শুরু করে আর নিজের ব্যালেন্স হারিয়ে তিনি সেখান থেকে পড়ে যায়। জিন ওনাকে ধরার চেষ্টা করে কিন্তু পারে না। এ ফুটেজ দেখে জুন বুঝতে পারে জিন সত্যি সত্যি সেদিন নানিকে ধাক্কা দেয়নি, বরং তাকে বাঁচানোর চেষ্টা করেছিল। এদিকে আমরা সেই গ্যাংস্টারকে দেখতে পাই যে কিমকে মেরেছিল। সে তার সেক্রেটারির সাথে কথা বলছিল। তারপর সেক্রেটারি এসে আরেক রহস্যময় এক মানুষকে জানায় সে আমাদের ব্যাপারে কিছুই জানে না। বাইকে যে লোকটা আমাদের ফলো করছিল সবই কাকতালীয় ঘটনা। এখন শুধু দেখতে হবে আর জানতে হবে ওরা কিভাবে একে অন্যর সাথে যুক্ত। এই রহস্যময় লোকটা আসলে জিনের প্রতি দুর্বল ছিল। তার একটা নিজের কোম্পানিও আছে। সে অনেক সম্পত্তির মালিক আর তার কোম্পানির নাম হলো হাইডা, যার ম্যাগাজিনের কভার ফটোতে ইনগং আর জিন একবার ছবি তুলেছিল। সে ফটোশুট ম্যাগাজিনে আমরা জিনের একটা ছবি দেখতে পাই। সে জিনের দিকে তাকিয়ে থাকে। এই লোকটা ছিল আবার আরেক সাইকো। এই লোককে দেখিয়ে এ পর্বটা এখানেই শেষ হয়ে যায়। তো পরের পর্ব আমরা দুই সাইকোর লড়াই দেখতে পারবো। তাই পরের পর্বগুলো আরো বেশি ইন্টারেস্টিং হতে চলেছে। তো যারা যারা পরের পর্বগুলো দেখতে চাও তারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যেও। আচ্ছা, এখানে তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি, তোমরা তো অনেকেই আমাকে কমেন্ট করে পাগল করে দিচ্ছ আমি কেন এত দেরি করে পর্বগুলো ছাড়ি আর শেষ পর্ব এখনো কেন নিয়ে আসছি না। আসলে তোমাদেরকে বুঝতে হবে এই ড্রামাটা নতুন রিলিজ পাওয়া ড্রামা, যেটা অনগোয়িং ড্রামা। তো এই ড্রামাটা সপ্তাহে 2টা এপিসোড রিলিজ হয়। এখন ড্রামা যদি রিলিজ করা না হয় তাহলে আমি কি করে এক্সপ্লেন করব? তাছাড়া ড্রামাটা রিলিজ করার পরও কিন্তু সেটা আমাকে দেখতে হয়, স্ক্রিপ্ট লিখতে হয়, তারপর ভয়েস কভার করে সেটাকে আবার এডিটিং করে তোমাদের সামনে উপস্থাপন করতে হয়। তো এইসব কাজ করতে তো আমার একটু সময় লাগে, তাই না? তো তোমরা একটু বোঝার চেষ্টা করো। আমিও তোমাদের সাথে যত তাড়াতাড়ি ভিডিও শেয়ার করতে পারি ততই ভালো লাগে। কিন্তু এই ড্রামাটি অফিসিয়াল ভাবেই সপ্তাহে 2টা পর্ব করে রিলিজ হয়, তাই তোমাদেরকে অপেক্ষা করেই এই ড্রামাটা দেখতে হবে। আর আমার ভিডিওটাতে লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, যাতে করে পরের পর্বগুলো সহজেই পেয়ে যাও। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।